শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। 5,659 কোটি টাকা ব্যয়ে করোনা ভ্যাকসিন কেনা ও সংরক্ষণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোট 6টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 9,559 কোটি টাকা। সভায় চলমান কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্পে সংশোধন আনা হয়। এই প্রকল্পে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশন সদস্য আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্পের আওতায় 31% মানুষ ভ্যাকসিন পাবেন, তবে পর্যায়ক্রমে এর আওতা বাড়বে। সুবিধা পাবেন 13,76,00,000 মানুষ। প্রথম ধাপে ভ্যাকসিনের দাম পড়বে $2, আর কারণ ছাড়া 18 বছরের কম বয়সীরা ভ্যাকসিনের আওতায় আসবে না। 31% লোককে কাদের করা হবে সেটা আমি তালিকা আমরা বলবো। তাদেরকে এই প্রকল্পের টিকার আওতা আনা হবে। এদেরকে টিকা দেওয়ার পরে বাকি আরও 40% লোককে টিকার আওতা আনা হবে। আমাদের লক্ষ্য হলো 13,76,00,000 লক্ষ লোককে টিকার আওতা আনা। এখানে একটি জিনিস বলে রাখি, 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। টিকা প্রয়োগ নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তর মহাপরিচালক ABM খুরশিদ আলম। 137 পৃষ্ঠার এই নীতিমালায় ভ্যাকসিনের জন্য কারা অগ্রাধিকার পাবেন, কিভাবে দেয়া হবে ইত্যাদি বিষয় উল্লেখ আছে। প্রথম ধাপে 3% মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলে নীতিমালায় বলা হয়েছে। দেশে ভ্যাকসিন আসার পরও প্রয়োগের জন্য 2 মাস সময় লাগতে পারে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, টিকা প্রয়োগের যাবতীয় প্রস্তুতি প্রক্রিয়াধীন। ভ্যাকসিন দেওয়ার জন্য আদার লজিস্টিক্সের বিষয় আছে, এই সমস্ত প্রকিউরমেন্ট বা এই প্রস্তুতিগুলো এখন চলছে। তো আমরা আমাদের দিক থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছি যে ভ্যাকসিন আসলে যাতে আমরা ইমিডিয়েটলি দিতে পারি। আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা ফাইনাল করতে পেরেছি। কিভাবে আমরা করব, টেকনিক্যাল সাইড, কাদেরকে দেব, কিভাবে দেব, এটা সবকিছু এখানে আছে। করোনা ভ্যাকসিন যে পদ্ধতিতেই আসুক, পুরো বিষয়ে উভয় দেশের সরকার প্রধান অবগত আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। ভ্যাকসিন আনতে দেরি হবে না বলেও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে এই পরিমাণ উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন, আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, সরকার, দুই দেশের সরকার শতভাগ অবহিত আছেন। সেটা যে ফর্মুলাতেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা কাটাতে অদক্ষতা ও সিদ্ধান্তহীনতা ছিল বাংলাদেশের, এমন মন্তব্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাদের মতে ট্রায়াল সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। ঠিক হয়নি এক দেশের উপর নির্ভরশীলতা। টিকা প্রয়োগে স্বচ্ছতা ও ঝুঁকি বিবেচনায় সবার জন্য সুযোগ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে সরকার বলছে ভ্যাকসিন সঠিক সময়ই পাবে বাংলাদেশ, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিন প্রাপ্তি খুব সহজ হবে না। এখন মনে হচ্ছে আমাদের সেই সংখ্যাটা কিছুটা হলেও সত্যি, যে সেরাম ইনস্টিটিউটে কিছু অনিশ্চয়তা হয়েছে। তখন আমরা যেখানে বারবার ঘোষণা করেছি যে জানুয়ারিতে ভ্যাকসিন আসছে বা ফেব্রুয়ারির প্রথম দিকে, সেটা কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে। তা আমরা যদি আমাদের দেশের মানুষের সংখ্যার কথা চিন্তা করি, তাহলে কিন্তু সেখানে 12 কোটি 13 কোটি মানুষকে যদি টিকা দিতে চাই, সেটা আমাদের সময় লাগবে। দুনিয়াতে বিশ্বব্যাপী যারা ক্ষমতাবান তারাই এই ভ্যাকসিনটা অলরেডি নিয়ে নিচ্ছে। আপনার দেশেরও যারা ক্ষমতাবান তারাই এটা প্রথম দিকে নিয়ে নিবে বলে আমার বিশ্বাস। দেশে করোনায় প্রাণ গেছে আরও 20 জনের। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 991 জন। মৃত 20 জনের মধ্যে 16 জন পুরুষ, 4 জন নারী। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,670। স্বাস্থ্য দপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,629। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,17,920। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 944 জন। মোট সুস্থ 4,62,459। করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ভারত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বলেন,
করোনার ভ্যাকসিন উৎপাদন, বন্টন ও সরবরাহের সাথে যুক্ত 3টি মন্ত্রণালয়ের কাউকেই রফতানি নিষিদ্ধের নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় সরকার। রাজেশ ভূষণ জানান, আগামী 10 দিনের মধ্যে ভারতে শুরু হবে টিকাদান কর্মসূচি। 3 জানুয়ারি সিরাম ইনস্টিটিউট, অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন এর অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। পরদিনই গণমাধ্যমে উঠে আসে ভ্যাকসিন রফতানিতে সরকারের নিষেধাজ্ঞার খবরটি। কিন্তু আজ রফতানিতে নিষেধাজ্ঞা না থাকার বিষয়টি স্পষ্ট করেন সেরামের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা। Union government has not banned the export of any one of the COVID vaccines. করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার, এটাই স্পষ্ট করা দরকার। টিকা অনুমোদনের সরবরাহের সাথে জড়িত স্বাস্থ্য, সমাজ কল্যাণ এবং বাণিজ্য, এই 3 মন্ত্রণালয়ের কেউই নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই এই বিষয়ে কোনো খবর সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানাই। অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদারের মা লীলাবতী হালদার, সহযোগী উজ্জ্বল কুমার নন্দী, অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। প্রতারিত কয়েকজনের অভিযোগের শুনানিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের আইনজীবী জানান, অর্থ পাচারের বিস্তারিত তদন্তের প্রয়োজনে দুদক তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পিকে হালদারের বিষয়ে যে কোনো সময় রেড অ্যালার্ট জারি করা হতে পারে। শুনানিতে আদালত বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের দায় কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। গভর্নরের ভূমিকার সমালোচনাও করেন আদালত। তারা কেউ বিদেশ যেতে পারবে না, এটা আমরা কোর্টের কাছে প্রেয়ার চেয়েছি যে যতক্ষণ পর্যন্ত দুদক তাদেরকে ইন্টারভিউ করতে চায় বা কিছু জানতে চায়, তারা যেন এখানে উপস্থিত থাকে এবং কোর্ট আমাদেরকে, মহামান্য আদালত আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করেছে। যদি প্রয়োজন হয় অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুমোটরু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই সর্বনিম্ন $1 লাখ বিদেশে পাঠাতে পারবেন উদ্যোক্তারা। অন্য দেশের সঙ্গে ব্যবসার সংযোগ রয়েছে এমন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় খরচ মেটাতে এই অর্থ পাঠানো যাবে। এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে কর্মরত যেসব প্রতিষ্ঠান স্থানীয় মুদ্রায় স্থানীয় বাজারে পণ্য বিক্রি করে, তারা বিক্রির 1% অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে যেসব ব্যয় বিদেশে পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়, তা ওই প্রজ্ঞাপনের আওতায় থাকবে না। এছাড়া রয়্যালটি, কারিগরি জ্ঞান বা সহায়তা ফি ও ফ্র্যাঞ্চাইজি ফি পাঠানোর ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হবে। বগুড়ায় ব্যাংক লুটে ব্যর্থ হয়ে 2 আনসার সদস্যকে অ্যাসিড নিক্ষেপ ও ছুরি মেরে আহত করেছে দুর্বৃত্তরা। ভোরে গাবতলী রূপালী ব্যাংকের একটি শাখায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানান, ভোর 4:30টার দিকে 2 ব্যক্তি ভবনের ছাদ দিয়ে এসে তালা ভেঙে ব্যাংকের ভেতরে ঢোকে। প্রতিরোধের চেষ্টা করলে আনসার সদস্য হাবিবুর রহমানের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারে, ছুরিকাঘাত করে আরেক আনসার সদস্য মাসুদ রানাকে। শেষ পর্যন্ত প্রতিরোধের মুখে ব্যাংক লুটে ব্যর্থ হয়ে ছাদ দিয়েই পালিয়ে যায় তারা। আহত 2 আনসার সদস্য বগুড়া TMSS মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাদক সেবন ও অবৈধ ওয়াকিটকি রাখার মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ইরফান সেলিমকে মোবাইল কোর্টের দেয়া সাজার বিরুদ্ধে আদালতে আপিল করা হয়। শুনানি শেষে 50,000 টাকা মুচলেখায় আদালত তাকে জামিন দেন। 2020 সালের 26 অক্টোবর ইরফান সেলিমকে অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে 6 মাস ও বিদেশি মাদক রাখার দায়ে 1 বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদিকে র্যাব জানিয়েছে, ইরফান সেলিমের বিরুদ্ধে সব অভিযোগ সত্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই র্যাব অভিযান চালিয়েছিল। তবে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি তারা। মঙ্গলবার সকালে র্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহের রক্তদান কর্মসূচিতে র্যাব মহাপরিচালক বলেন, অভিযানে পাওয়া আলামতের ভিত্তিতেই ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমাদের অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযানের সময় এই যে সকল জিনিস আমরা পেয়েছি, এর ভিত্তিতে আমরা মামলা করেছি। চূড়ান্ত প্রতিবেদনে কি আছে তা মূলত আমরা পেলে আমরা বিশ্ব প্রবৃত্তি জানাতে পারবো।
করোনা মহামারী পরিস্থিতির মধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লুর প্রকোপ। ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা ও হিমাচল প্রদেশে। রোববারই রাজস্থানের প্রাণী অধিকার মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়, দেয়া হয় দিক নির্দেশনা। কেরালায় ভাইরাসের সংক্রমণ ঘটা 1 কিলোমিটার এলাকা পর্যন্ত গৃহপালিত সব হাঁস মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিমাচল প্রদেশের হ্রদে মৃত অবস্থায় মেলে 2000-এর মতো পরিযায়ী পাখি। পরীক্ষায় পাখিগুলোর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়। এদিকে রাজস্থানের বেশ কয়েকটি এলাকায় মৃত পাখি আকাশ থেকে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নতুন করে 6 সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে ইংল্যান্ডে। সোমবার যুক্তরাজ্যের রেকর্ড 59,000 দৈনিক সংক্রমণ শনাক্তের পরই এলো ঘোষণাটি। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, জরুরি কারণ এবং প্রশাসনের অনুমতি ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার ভোর থেকে কার্যকর হবে নতুন লকডাউন ও নিষেধাজ্ঞা। বহাল থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ জারি হয় স্কটল্যান্ডেও। 18 জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেয় ওয়েলস। বাড়িতে বসে অনলাইনে শিক্ষা কার্যক্রমের সময় বাড়িয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। শুধু ইংল্যান্ডের হাসপাতালগুলোতে গেল সপ্তাহে করোনা রোগী বেড়েছে 3 গুণ, যা এপ্রিলে ফার্স্ট ওয়েভের সর্বোচ্চ সংক্রমণের তুলনায় 40% বেশি। সামনের সপ্তাহগুলো আরও ভয়াবহ হতে পারে। টিকাদান চলমান থাকার মধ্যেই নতুন প্রজাতির ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আবার জাতীয় পর্যায়ে লকডাউনে যেতে বাধ্য হচ্ছে। 24 ঘন্টায় 9,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন শনাক্ত 5,36,000-এর মতো। মোট প্রাণহানি 18,60,000 ছাড়ালো। সংক্রমিত 8,61,00,000-এর উপর। সোমবারও 2,000-এর কাছাকাছি মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি 3,62,000 ছাড়ালো। দ্বিতীয় সর্বোচ্চ 600-র মতো প্রাণহানি ছিল ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি 1,97,000-এর কাছাকাছি। জার্মানিতে 527 জন মারা গেছেন। দিনে 4 থেকে 500 মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। দৈনিক প্রাণহানি 350-র বেশি ছিল ইতালি, মেক্সিকো, ফ্রান্সে। দৈনিক প্রাণহানি কমলেও ভারতে মৃতের সংখ্যা 1.5 লাখ ছুঁই। মেক্সিকোয় সংখ্যাটি 1,28,000-এর মতো। যুক্তরাষ্ট্রে আলোচনার তুঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফাঁস হওয়া বিতর্কিত ফোন আলাপ। বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করতে FBI-কে চিঠি দিয়েছেন 2 ডেমোক্র্যাট আইন প্রণেতা। এদিকে জর্জিয়ায় রিপাবলিকান শিবিরের নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিংও জানিয়েছেন, ফল পাল্টাতে এ ধরনের চাপ অস্বাভাবিক। রাষ্ট্রপ্রধানের চরিত্রের সাথে এটি বেমানান। এর মাঝেই মঙ্গলবার জর্জিয়া রাজ্যের 2টি সিনেট আসনে পুনর্নির্বাচন। কংগ্রেসের উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিযোগ, ডেমোক্র্যাটদের সাফল্য ঠেকাতে প্রয়োগ করা হচ্ছে নানা অপকৌশল। ফেডারেশন কাপের খবর। বুধবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী আর সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো শেষ চারে ওঠা সাইফের স্বপ্ন আরও বড়, খেলতে চায় শিরোপা নির্ধারণী ম্যাচ। বিপরীতে চট্টগ্রাম আবাহনী সমীহের চোখেই দেখছেন প্রতিপক্ষকে। নিজেদের রক্ষণ ঠিক রেখেই আক্রমণের পরিকল্পনা মারুফুল হকের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। তারা অনেক সিনিয়র টিমও বলা যায় বিপিএলে, সো আমাদের ওরকম কোনো প্রেশার নেই। আমরা আমাদের যে পারফরমেন্সটা আছে সেটা 100% দেওয়ার চেষ্টা করব। প্রেশার নেই মানে আমরা সেমিফাইনাল থেকে চলে যাব বা আমরা হেসে খেলে বাদ পড়ে যাব এরকমটা না। আমাদের ফোকাস আমাদের জায়গায় আছে। Just a coach is always difficult, but I think I try to give my experience to these players. I try to teach them somewhere, and I think also they pick it up, but it will still have taken time. But we are there, and that's important. So we will see tomorrow the outcome will be. আমার মধ্যে কখনো কাজ করে না, আমি আমার প্লেয়ারদের মধ্যে এটাও ট্রান্সফার করতে চেষ্টা করবেন। এগুলো আসলে হিস্ট্রি নিয়ে কোনো কথা নেই। আমার ম্যাচ ডেতে যে ভালো পারফরমেন্স করে দিচ্ছি, কিন্তু সেখানে আমার যে প্ল্যানগুলো আছে, আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই ম্যাচ উইনিং সম্ভব। আমরা মোস্টলি আমরা মনে করি আমরা ফিজিক্যালি অনেক ফিট। আমাদের চেষ্টা থাকবে 90 মিনিটে ম্যাচটা বের করা। আর আমরা বিলিভ করি আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিততে পারি। সোমবার ঘোষণা করা হয়েছে উইন্ডিজ সিরিজের দল। বিসিবির শিডিউল অনুযায়ী 7 জানুয়ারি কোভিড টেস্টের পরদিন নেগেটিভ শনাক্ত ক্রিকেটাররা টিম হোটেলে বায়োবাবলে ঢুকবেন। এরপরে শুরু হবে টাইগারদের ক্যাম্প। কিন্তু এর আগেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। দল ঘোষণার পরদিন বিসিবিতে হাজির অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করার অপেক্ষায় থাকা তামিম ইকবাল। নিজ উদ্যোগেই এদিন ইয়ো টেস্ট দিয়েছেন এই ড্যাশিং ওপেনার। তার নেতৃত্বে কিন্তু সবচেয়ে বড় বড় জয়গুলো আমরা পেয়েছি। উই স্যালুট হিম। তার দায়িত্ব শেষ, আরেকজন রিলে
রেসের মতন ব্যাটন ধরে নেবে, এবং এই সিদ্ধান্ত সঠিক আমি মনে করি। এখানে আবেগীয় হয়ে কোনো সিদ্ধান্ত আমি লাইক করি না, এটা বাস্তবমুখী সিদ্ধান্ত। অনেক ভালো লাগতেছে যে এরকম একটা স্টেজে ডাক পাইছি, এটা ফার্স্ট টাইম, তো আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি যে এরকম এক্সপেক্ট করি নাই, তো এটা অনেক ভালো লাগতেছে। বিক্রি হলো বাংলাদেশ উইন্ডিজ সিরিজের টেলিভিশন সত্ত্ব। রেকর্ড 17,97,00,000 টাকায় সম্প্রচার সত্ত্ব কিনেছে ব্যানটেক। মূলত তৃতীয় পক্ষ হিসেবে বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠান ব্যানটেক সত্ত্ব কিনে নেয়। টেলিভিশন সত্ত্ব কিনতে তারা পেছনে ফেলেছে গাজী টিভি ও টি স্পোর্টসকে। তবে কোন টিভিতে খেলা দেখা যাবে সেটা এখনও জানানো হয়নি। সাধারণত 4 বছরের জন্য টেলিভিশন সত্ত্ব বিক্রি করে বিসিবি, কিন্তু করোনার কারণে এলোমেলো ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি কোন সিরিজ কখন হবে তা নিশ্চিত না হওয়ায় প্রতি সিরিজ ধরে সম্প্রচার সত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই হিসেবে বিক্রি হলো বাংলাদেশ উইন্ডিজের 2 টেস্ট ও 3 ওয়ানডে সিরিজের রাইটস। দ্রুত সুস্থ হয়ে উঠছেন সৌরভ গাঙ্গুলী। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি, এমনটি জানিয়েছেন তার চিকিৎসকরা। রাতে ভালো ঘুম হচ্ছে, খেতেও তেমন সমস্যা হচ্ছে না সৌরভের, এজন্য বুধবার তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। তবে এর আগে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে আলোচনা করবেন হাসপাতালের মেডিকেল বোর্ড। সৌরভকে ছুটি দিয়ে দেওয়া হলেও তিনি বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। সৌরভের অন্য 2টি ধমনীতে অ্যানজিওপ্লাস্টি করতে হবে, তবে এখন বাইপাসের প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকরা। আওয়ামী লীগের নেতাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যাতে দল বিব্রত হয়, এই মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে হানিফ নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দেন। বলেন, স্থানীয় এমপির সাথে বিরোধের জেরে বেফাঁস মন্তব্য করেছেন কাদের মির্জা। হানিফ বলেন, কারো ব্যক্তিগত মন্তব্যকে সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। এলাকার সাংসদের সঙ্গে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, রেশারেশির কারণে ক্ষোভের সঙ্গে এই কথা বলেছে। এইটাকে কি সামগ্রিক চিত্র বলা যায়? এটি কি কোনো রাজনৈতিক মাঠের চিত্র? তো আমরা সেটাই যদি মনে করি, কোন এমপি পালাবে? এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল কাদের মির্জা অভিযোগ করেন, বিভ্রান্তি সৃষ্টির জন্যই তার বক্তব্যের খণ্ড অংশ গণমাধ্যমে বিশেষভাবে প্রচার করা হয়েছে। দাবি করেন, শুধু বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে নানা অনিয়মের কথা বলেছিলেন তিনি। জাতীয় ইস্যুতে কোনো বক্তব্য দেননি বলেও দাবি করেন আব্দুল কাদের মির্জা। তার ভাষ্য, কোনো মিডিয়া বিস্তারিত উল্লেখ না করে বিভ্রান্তি ছড়াতে বক্তব্যের খণ্ড অংশ বিশেষভাবে প্রকাশ করেছে। বরিশালে বউ ভাতে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রাফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সজীব মীর ও রুনা বেগমের বউ ভাত ছিল মঙ্গলবার। সেখানে খাবারে মাংস কম দেয়া নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সময় বরের চাচা আজহার নিহত হন। এ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা হয়েছে। আসামি করা হয়েছে ডিবির এসআই মহিউদ্দিন আহমেদ সহ আরও 2 পুলিশ সদস্যকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে 23 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রশাসনিক কারণ দেখিয়ে অভিযুক্ত এসআই মহিউদ্দিনকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মামলায় বলা হয়, গেল 29 ডিসেম্বর রাতে মাদকদ্রব্য পাওয়ার অভিযোগে রেজাউল করিমকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। রাতভর নির্যাতন চালিয়ে পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রেজাউলের শারীরিক অবস্থার অবনতি হলে 1 জানুয়ারি হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান রেজাউল। নির্মমভাবে তারে নির্যাতন করে তারে হত্যা করা হয়েছে। এই জন্য আমার মামলা আদালতে গ্রহণ করছে, এই জন্য আমি অনেক খুশি। আমি এই পিবিআইয়ের কাছে মামলা দিয়েছে, তো আমি খুশি, কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই। জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। ইসলামপুর উপজেলার হরিণধরা পায়স্থিক গ্রামে এই ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি জানান, গতকাল সন্ধ্যায় 10ম শ্রেণীর শিক্ষার্থী রুবেল সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিল। এ সময় নূর ইসলাম মণ্ডলের বাড়ির একটি গাছে কর কাটকে গেলে ডাল ভেঙে ফেলে রুবেল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। গুরুতর আহত হয় রুবেল। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মৃত্যু হয় তার। রুবেল ও নূর ইসলামের পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ীর পাংশায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন 2 জন। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাইদ পলাতক রয়েছেন। মামলায় বলা হয় 2008 সালের 25 মে কুটি মালিয়াট গ্রামের 8 বছর বয়সী ওই শিশু আম কুড়াতে গেলে ধর্ষণের পর হত্যা করে পাগানেই মাটি চাপা দেয়া হয়। 3 দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পাংশা থানায় মামলা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণার কাজে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। চাকরি করার মানসিকতা ত্যাগ করে চাকরি দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার তাগিদ দেন ওবায়দুল কাদের। জানান, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ মসৃণ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ভেতরের যে পরিবর্তন তা আসবে গবেষণালব্ধ ফলাফল এবং নির্দেশনার প্রেক্ষিতে। তাই আমি পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিকে সমূহকে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গবেষণাকে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। 2014 সালের 5 জানুয়ারি জাতির জন্য কালো দিন। সেদিন ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 5 জানুয়ারি প্রহসনের নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত দৃশ্যমান। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করে সেদিন সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। মুখে গণতন্ত্রের কথা বললেও ক্ষমতাসীনরা তা বিশ্বাস করে না। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। 2014 5ই জানুয়ারি একটি ভয়ঙ্কর কালো দিন এই জাতির ইতিহাসে, একটি নিকৃষ্টতম দিন, যেটি রচনা করেছে আজকে যারা জোর করে ক্ষমতায় আছেন সেই আওয়ামী লীগের সরকার। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা ভুল করছে, দ্রুতই এই ভুল বোঝাবুঝির অবসান হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই ভাস্কর্য তৈরি করা হয়। বঙ্গবন্ধুর পাশাপাশি বাঘা যতীনের ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদের শাস্তি হবে বলে জানান আসাদুজ্জামান খান। তৃণমূলের কর্মীরা কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে, তাই ঢাকা মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা, আমার মনে হয়, ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান সব শীঘ্রই হবে। আর এগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আমাদের দেশের জনগণের, আমাদের সরকারের। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পণ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ এবং কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ইকোনমিক ডিপ্লোমেসি জোরদার করেছে, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্সের উদ্যোগে বিজনেস কনক্লেভ 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এমন আয়োজন আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। We expect to gain first an equitable market access. আমরা আশা করি আগামী কয়েক বছরে রফতানির বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের বাজার বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ এবং কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি জোরদার করতে পারব। বাংলাদেশে গাড়ি তৈরি করবে অটোমোবাইল কোম্পানি হুন্দাই মোটর। সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেয় কোম্পানিটির এই দেশীয় পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড। এজন্য জমি বরাদ্দ নিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে চুক্তি সই করেছে তারা। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে হুন্দাইয়ের সর্বাধিক জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলের গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 6 একর জমিতে নির্মিত হবে কারখানা। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, হুন্দাই বাংলাদেশে গাড়ি নির্মাণ শুরু করলে কর্মসংস্থান এবং অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিনিয়োগ প্রস্তাব এবং আজকের এই চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের কাছে বাংলাদেশ যে হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের একটি উত্তম ডেস্টিনেশন, সেটি সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা আকর্ষণীয় গন্তব্য হিসেবে
আমরা তৈরি করতে পারব। নিরাপত্তা পরিষদের নতুন 5 অস্থায়ী সদস্য দেশকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সোমবার কাউন্সিলে ওড়ানো হয় নতুন সদস্য দেশগুলোর পতাকা। 2021-22 মেয়াদে দায়িত্ব পালন করবে মেক্সিকো, ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া ও নরওয়ে। নিউ ইয়র্কে সংস্থার সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন 5 দেশের প্রতিনিধিরা। নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিনিধি ইন্দ্রমণি পান্ডে। মহামারী নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রতিনিধি। পরমাণু কর্মসূচি জোরদারের লক্ষ্যে ইউরেনিয়াম সক্ষমতা 20% বাড়াচ্ছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায়, সোমবার থেকে ফোর্দো কেন্দ্রে শুরু হলো এই প্রক্রিয়া। তেহরানের এই সিদ্ধান্তকে 2015 সালের ঐতিহাসিক চুক্তির সাংঘর্ষিক বলছেন পশ্চিমারা। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে আগেই ছিল রুহানি প্রশাসনের এই পরিকল্পনা। সেই অনুযায়ী ইউরেনিয়ামের বার্ষিক মজুদ কমপক্ষে 120 কেজি রাখবে তেহরান। জ্বালানি উৎপাদনের পাশাপাশি অস্ত্র তৈরিতেও রয়েছে ইউরেনিয়ামের ব্যবহার। বাতিল হওয়া চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধের মাত্রা 4% নিচে রাখার অঙ্গীকার করেছিল ইরান। দীর্ঘ 3 বছর পর প্রতিবেশী কাতারের সাথে স্থল সীমান্ত খুলে দিল সৌদি আরব। শিগগিরই যোগাযোগ পুনঃস্থাপন হবে সমুদ্র আর আকাশপথেও। মধ্যস্থতাকারী হিসেবে সোমবার এই ঘোষণা দেয় কুয়েত। কাতারের আমির ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলে তিনি জানান, ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছেন নেতারা। সন্ত্রাসবাদে মদদের অভিযোগে 2017 সালে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। উপসাগরীয় যুদ্ধের পর আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছিল এটিকে। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর না করার রায়কে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। স্বস্তি জানিয়েছে তার পরিবার। সোমবার রায় ঘোষণার পরেই লন্ডনের আদালতের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। রায়ের বিরুদ্ধে আপিল না করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসাঞ্জের মা ক্রিস্টেন। আরেক স্পর্শকাতর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন অ্যাসাঞ্জের কর্মকাণ্ডকে আখ্যা দিয়েছেন গুরুত্বপূর্ণ সাংবাদিকতা হিসেবে। এদিকে অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে মেক্সিকো। সড়কে কিছুতেই কমছে না মৃত্যুর মিছিল। মহামারীতে কয়েক মাস লকডাউন থাকলেও গত বছর সড়কে প্রাণ ঝরেছে 5,500-এর বেশি। নানা কারণ থাকলেও দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতা আর যানবাহনের ফিটনেসহীনতাকেই বেশি দায়ী করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা রোধে টেকনিক্যাল কমিটির সুপারিশ বাস্তবায়ন করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। চালক আর গাড়ির ফিটনেস রক্ষার পাশাপাশি গতিভিত্তিক আলাদা লেন তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন, ট্রাফিক আইন মেনে চলতে হবে, সচেতন হতে হবে পথচারীদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে 2019 সালের নভেম্বরে নতুন আইন কার্যকর হলেও চিত্র বদলায়নি। গণপরিবহন খাতে যে নৈরাজ্য তৈরি হয়েছে এটি নতুন না, অনেক পুরনো এবং জটিল। টেকসই পরিবহন কৌশল যেমন নেই, নীতি নৈতিকতার কোনো বালাই নেই। রোড সেফটি সেন্স আছে কিনা সেটা কিন্তু না জেনেই গাড়িটা চালাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু তারা যাত্রীর জন্যে বা দ্রুত ট্রিপ কমপ্লিট করার জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ আচরণ করছে। সামগ্রিকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই রোড সেফটি সিচুয়েশনটা ইমপ্রুভ করছে না। রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম যৌথভাবে শুরু করেছে রাজুক ও ডিএনসিসি। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধভাবে রাস্তা দখল করে স্থাপনা তৈরি করে স্থানীয়রা। বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান করেও রাস্তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। মঙ্গলবার আবার অভিযান শুরু করলে বাধা দেন স্থানীয়রা। তবে ম্যাজিস্ট্রেট বলছেন, যত বাধাই আসুক সরকারি নির্দেশনা মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তাই আপনার কেউ উদ্বিগ্ন হবেন না, ঝামেলা করবেন না, সকলে সহযোগিতা করুন। আমরা সবার সাথে আলাপ করে আরও কীভাবে রাস্তা বড় করা যায়, কিন্তু এই মুহূর্তে স্টেপ হচ্ছিল রাজুক বহির্ভূত ড্রয়িং যেটা আছে এটা আমরা সবাইকে বলেছি, আমাদের সকলকে কিন্তু এটাকে সাহায্য করতে হবে। নারায়ণগঞ্জে মৃত কিশোরী ফিরে আসার ঘটনায় 3 আসামিকে মারধর ও ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করেছিল পুলিশ। সোমবার আদালতে এমন প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচার বিভাগীয় প্রতিবেদন থেকে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আসামিদের মাথায় পিস্তল ঠেকিয়ে নির্যাতন করে এবং মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেন। তবে জবানবন্দি আদায়কারী ম্যাজিস্ট্রেট বলছেন, আসামির শরীরে নির্যাতনের কোনো চিহ্ন তিনি পাননি। আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির জানান, বিচার বিভাগীয় প্রতিবেদন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ বলেছেন যে রকিব, আবদুল্লাহ এবং খলিল এই তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অর্জন করা হয়েছে ভয়ভীতি, নির্যাতন এবং প্রলোভন দেখিয়ে। তিনজনই আদালতের সামনে বলেছে যে তাদেরকে থানায় রিমান্ডে নিয়ে গরম পানি দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। একজন বলেছে যে তাকে চরকির মতো ঘোরানো হয়েছে এবং তাকে পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে গরম পানি ঢালা হয়েছে। কক্সবাজারের লাকিং মে চাকমার মৃত্যুর ঘটনায় পুলিশ ও পিবিআই এর তদন্তে গাফিলতি ছিল কিনা তা পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ BNPS। ঘটনাস্থল পরিদর্শন শেষে সকালে রাজধানীর মোহাম্মদপুরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তারা বলেন, লাকিং মের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলেই হবে না, তাকে কারা অপহরণ করেছিল এবং ধর্মান্তরিত করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখতে হবে। জানান, বয়স প্রমাণের পর নিশ্চিত হওয়া গেছে লাকিং মেকে অপহরণ করা হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে এ বিষয়ে আরও তদন্ত করা প্রয়োজন। লাকিং মের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ কয়েকটি সুপারিশ পেশ করা হয় সংবাদ সম্মেলনে। সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে আমার মেয়েকে এনে দেন, সেখানে পুলিশ গেলে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, পাওয়া গেল, তখনই যদি মেয়েটাকে পাওয়া যেত তাহলে তো মানে এই করুণ পরিণতি হতো না। 1 বছর পরে মর্গে মেয়েটাকে উদ্ধার করতে হতো। বয়সের যে বিষয়টি আইনের ক্ষেত্রে বলা হচ্ছে সেটি কিন্তু পালন করা হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভুয়া সার্টিফিকেট এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার মামলার তদন্ত প্রতিবেদনের সময় পেছালো। আগামী 21 জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা নতুন এই দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এই দিন নির্ধারণ করেন। এর আগে 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভিপি নূর সহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় এই মামলাটি করেন। বগুড়ার শিবগঞ্জে যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আমতলী বন্দর এলাকায় আয়েশা ইলেকট্রনিক্স নামে এই শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের পরিচালক আবু তারিক জিয়া চৌধুরী, এজিএম মামুনুর রহমান, অ্যাকাউন্টস ম্যানেজার কেফায়েতুল্লাহ, ডিভিশনাল সেলস ম্যানেজার হাসিবুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার মিসবাউদ্দিন, ডিলার সুমন শেখ সহ স্থানীয় বিশিষ্টজনরা। উদ্বোধন শেষে অতিথিরা শোরুমটি ঘুরে দেখেন। মহামারী চলাকালেও 2020 সালে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 ফিলিস্তিনি। সোমবার মানবাধিকার সংগঠন বেইত সেলেম নিশ্চিত করে এই তথ্য। নিহতদের 7 জনই অপ্রাপ্তবয়স্ক। রিপোর্ট অনুসারে পশ্চিম তীরে গুলি ছুঁড়ে হত্যা করা হয় 23 জনকে। 3 জন প্রাণ হারান ইসরায়েলি ভূখণ্ডে আর 1 জন মৃত্যুবরণ করেন গাজা উপত্যকায়। প্রতিবেদনে আরও বলা হয়, সেনা সদস্যদের জন্য হুমকির কারণ না হলেও বেসামরিক ফিলিস্তিনিদের প্রতিহতে চালানো হয় 250-র মতো হামলা। গেল বছর 729 ফিলিস্তিনি ঘরবাড়ি এবং বাণিজ্যিক স্থাপনা দখলকৃত অঞ্চলে গুড়িয়ে দেওয়া হয় 273 আবাসস্থল, যাতে গৃহহীন হয়ে পড়েন হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকই শিশু। রাশিয়া ভারতের মধ্যে হওয়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি ক্রয়ে পড়তে পারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে। সম্প্রতি দি কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এই ব্যাপারে হুঁশিয়ার করে। এটি যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্বাধীন এবং দ্বিদলীয় গবেষণা বিভাগ। বলা হয়, ভারত প্রযুক্তি বিষয়ক তথ্য লেনদেন এবং যৌথ প্রযোজনায় উৎসাহী। একই সময় যুক্তরাষ্ট্র দেশটির সাথে প্রতিরক্ষা নীতিমালা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ FDI বাড়াতে ইচ্ছুক। কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্যিক চুক্তিতে ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। 2018 সালে মস্কো থেকে $500 কোটি আকাশ সুরক্ষা ব্যবস্থা কেনে নয়াদিল্লি। মূলত ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্যই চীন সীমান্তে এটি মোতায়েন করেছে ভারত। প্রায় 2 মাস ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে। এতে তিনি নিখোঁজ বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি টেলিভিশন শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেও অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বে উপস্থিত হননি তিনি। এতে আরও জোরালো হয় গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মূলধারার গণমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। সরকারের বিরুদ্ধে কথা বলায় রোষানলে পড়তে পারেন বলেও সন্দেহ অনেকের। গত অক্টোবরের শেষে সাংহাইয়ের এক সম্মেলনে সবশেষ দেখা গিয়েছিল জ্যাক মাকে। এরপর পরই আলিবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করে চীনা প্রশাসন। স্থগিত করে তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ড গ্রুপের $3,700 কোটি IPO। চালের বাজার যেন লাগামহীন ঘোড়া, নিয়ন্ত্রণে আসছে না কিছুতেই। সরকারিভাবে চাল আমদানি শুরুর পরও পাল্টাচ্ছে না চিত্র। চট্টগ্রামে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী।
ভরা মৌসুমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য মিলারদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। সরকারি সংস্থার নজরদারির অভাব বাজার অস্থির হওয়ার অন্যতম কারণ বলছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহ থেকে সরকারিভাবে আমদানি হচ্ছে চাল, তারও প্রভাব পড়েনি বাজারে। এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নেপথ্য তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। কিছু কিছু মিলার এবং কিছু কিছু আমাদের অতি উৎসাহী চাউল ব্যবসায়ী এখন নতুন নতুন বাইরে গেছে, এরা বিভিন্নভাবে স্টক করে এই জিনিসটাকে আজকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। এখনো যদি এই অবস্থা হয়, সরকারও যদি নজরদারি না রাখে, তাহলে চাল আরও অন্তত আরও 500-1000 টাকা বাড়বে এই 4-5 মাস। একটা হলো মনিটরিং, একটা হলো আমদানি করার জন্য অনুমতি দেওয়া। এই দুইটা জিনিস যদি দেয় তাহলে মোটামুটি বাজারটা স্থিতিশীল আসবে বলে আমি আশা করি। গরিব বলেন, ফুচালা বলেন, চালের দাম 400, 500, 550, 350 এইভাবে চালের দাম বাড়ছে। আগে যে চাল ছিল যে আপনার 50 টাকা, সেই চাল এখন 57 টাকা, আর 30 টাকা চলে এখন 45 টাকা। কি বাজার খাবো আমরা? ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীর পূর্ব পারে হরিপুর জমিদার বাড়ি। বাড়িটির নির্মাণ শৈলী ও কারুকাজ আকৃষ্ট করবে যে কাউকে। ঘেটুপুত্র, কমলা, মধুমালতী সহ অনেক চলচ্চিত্রের শুটিং হয়েছে স্থাপনাটিতে। বর্তমানে অবৈধ দখলদারদের কারণে হুমকির মুখে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি। দখলদারদের পুনর্বাসনের ব্যবস্থা করে হরিপুর জমিদার বাড়িটি সংরক্ষণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। 480 শতক জমির ওপর এই বাড়ির নির্মাণ কাজ শেষে জঙ্গেন্দ্র নারায়ণ রায় পেয়েছিলেন রাজর্ষি খেতাব। তবে জমিদার বাড়ি বা বড় বাড়ির মালিক হিসেবে বেশি পরিচিত তার বংশধর কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী। গাছ টাছ এগুলা পরিষ্কার রাখা, দেখাশোনা করা, পুরাটি আমরা সামনে একটা বাগান করতে আছি যাতে পরিবেশটা সুন্দর থাকে। একটা জিনিসই খারাপ রাখছে যে আশেপাশে অনেক ময়লা আবর্জনা। একটা মনে করেন নোটিশ যদি দিয়ে দিত এটার সম্পর্কে, একটা কোনায় যদি দিয়ে দিত মনে করেন এটার ইতিহাস সম্পর্কে, আমরা এটা অনেক কিছু জানতে পারবো। ইউনোকে চিঠি দিয়েছি আমাদের উচ্ছেদের, ওইখানে যে আমরা মানে আমাদের দখলই নিতে পারছি না। তাদের বাড়ি ঘর আছে, তারপরে অযথা এসে আমাদের এখানে দখল করে। আমরা মিলনপুর গ্রামে কিন্তু 10টি পরিবারকে পুনর্বাসন করেছে এবং পাশাপাশি অন্যান্য যে পরিবারগুলি আছে তাদেরকেও কিন্তু ধারাবাহিকভাবে আমরা পুনর্বাসন করব। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই চালকবিহীন বিমান ড্রোনে মহড়া চালালো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, সেমান প্রদেশের ঘাঁটিতে মঙ্গলবার এই মহড়া হয়। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকশো ড্রোন উড়ানো হয়। এসব ড্রোন সামরিক হামলা ও নজরদারি চালাতে সক্ষম বলে দাবি তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের আগ মুহূর্তে উত্তেজনা চলছে ওয়াশিংটন তেহরান সম্পর্কে। দুই দেশই পারস্য উপসাগরে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। এদিকে সোমবার হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করে ইরান। 20 ক্রু সহ জাহাজটি বন্দর আব্বাসে নেওয়া হয়েছে। সিউলে ইরানের তহবিল জব্দ করার প্রতিক্রিয়ায় তেহরানের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। এবার করোনায় ধরাশায়ী হয়েছেন জাপানের প্রথম সারির সুমো কুস্তিগির হাকুহো। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সুমো অ্যাসোসিয়েশন জানায় এই তথ্য। স্বাদ গন্ধ না পাওয়ায় কোভিড-19 পরীক্ষা করালে মঙ্গলবার পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন মঙ্গোলীয় বংশোদ্ভূত এই তারকা কুস্তিগির। গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও চিহ্নিত ও নমুনা সংগ্রহ করা হচ্ছে। জাপানে আর মাত্র 5 দিন পরই বসবে সুমো কুস্তির সবচেয়ে বড় আসর। আয়োজনটা স্থগিত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। গত বছর মে মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 28 বছর বয়সী এক সুমো কুস্তিগিরের। কবজির ইনজুরিতে 3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। সেরে ওঠার অপেক্ষায় থাকা রাহুল প্রথম 2 টেস্টেও ছিলেন সাইড বেঞ্চে। শনিবার মেলবোর্নে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের কবজিতে চোট পান রাহুল। সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। সেরে উঠতে লম্বা সময়ের প্রয়োজন, তাই দেশে ফিরবেন 28 বছর বয়সী এই ব্যাটসম্যান। রাহুলের রিহ্যাব হবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন 2 পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব। টেস্ট ভেন্যুর মর্যাদা পেল ওমান ক্রিকেট একাডেমির মাঠ। নিজেরা টেস্ট না খেললেও আফগানিস্তানের সুবাদে টেস্ট ভেন্যুর তালিকায় নাম উঠল ওয়ানডে ও টি-20-র মর্যাদা পাওয়া দেশটি। ফলে ওয়ানডে ও টি-20-র পর এবার ওমান ক্রিকেট একাডেমির মাঠে টেস্ট আয়োজনে বাধা নেই দেশটির। আইসিসির কাছ থেকে 3 ফরম্যাটের ক্রিকেট আয়োজনের অনুমতি পেয়েছে ওমান ক্রিকেট একাডেমির 1 নম্বর মাঠটি। এখন এই মাঠটিকে নিজেদের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আফগানিস্তান ক্রিকেট দল। ওমানের আলামেরাতে অবস্থিত এই ভেন্যুতে চলতি মাসের 26, 29 ও 31 তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। রংপুরের ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে মেয়র কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট।
মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন মেয়র মুস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টে রংপুর জেলা প্রশাসকের দলসহ 8টি টিম খেলবে। এখানে জাতীয় দলের কিছু ক্রিকেটারকে পাওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। রংপুর ক্রিকেট গার্ডেনে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে সকাল 9টায়। রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবি তোলা হয় অনুষ্ঠানে। আমাদের এখন জাতীয় দলে রংপুরের যে পার্টিসিপেশনটা, এটা নিশ্চিত করার জন্য আমাদের উদীয়মান প্লেয়ারদেরকে তুলে আনা এবং তাদের আগ্রহ সৃষ্টি করার জন্যই কিন্তু আজকে আমাদের এই মুজিব বর্ষকে সামনে রেখে মুজিব বর্ষ মেয়র কাপ টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।